প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখতেছ, তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ এবং অভিনন্দন। আজকে আমি উচ্চতর গণিত প্রথম পত্রের 6.3 এই অধ্যায়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই 6.3 এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই বেসিক সমৃদ্ধ একটি অধ্যায়। তো আশা করি তোমরা এই অধ্যায়টি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং কোথাও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা এই যে 6.3 অধ্যায়টি, এই অধ্যায়ে আমাদের আলোচনা হবে 6টি ত্রিকোণমিতিক যে ফাংশন আছে, এই 6টি ত্রিকোণমিতিক ফাংশনের যাবতীয় তথ্য আমরা বিস্তারিতভাবে এখানে আলোচনা করব। সেজন্য এই অধ্যায়টি আমার কমপক্ষে 3টি ক্লাস লাগবে এই অধ্যায়টি শেষ করতে। তো দেখো, আমরা প্রথমেই 6টি অনুপাত লিখি। সাইন থিটা, তারপরে এখানে আমরা লিখব কোসেক থিটা, এরপরে যদি এখানে লিখি কস থিটা, সেক থিটা, এরপরে আছে টেন থিটা, কট থিটা। এই যে 6টা ত্রিকোণমিতিক ফাংশন, এই 6টা ত্রিকোণমিতিক ফাংশনের মাঝে এদের আমাদের কি আমরা পড়ব একটু বলি নেই প্রথমে, যে এদের মাঝে কোন ফাংশনগুলি কি অড ফাংশন এবং কোনগুলি ইভেন ফাংশন, এটা আমরা আলোচনা করব। এরপরে এই 6টা ফাংশনের মাঝে কোন ফাংশনগুলি মূল বিন্দু দিয়ে যায় এবং কোনগুলি মূল বিন্দু দিয়ে যায় না, এই সম্পর্কে আমাদের আলোচনা থাকবে। এরপরে আমরা আলোচনা করব যে এই 6টা ফাংশনের মাঝে কোন ফাংশনগুলি বিচ্ছিন্ন এবং কোনগুলি অবিচ্ছিন্ন ফাংশন। এরপরে আমাদের আলোচনা থাকবে যে এই 6টা ফাংশনের ডোমেন এবং রেঞ্জ। তো দেখো, প্রথমে আমরা পড়ব যে ইভেন ফাংশন, EVEN, ইভেন ফাংশন। তো ইভেন ফাংশন আমরা কাদেরকে বলবো? যদি এরকম হয় যে f অফ মাইনাস এক্স সমান আমরা যদি কি পাই, fx পাই, অর্থাৎ যে ফাংশন এখানে যে ফাংশন দেওয়া থাকবে এই 6টার মাঝে, যদি f অফ মাইনাস এক্স সমান যদি fx পাওয়া যায় তাহলে সেই ফাংশনটাকে আমরা ইভেন ফাংশন বলবো, যেটাকে বাংলায় বলে যুগ্ম ফাংশন। যেমন আমি একটা এক্সাম্পল তোমাকে দেখাই। যদি বলি যে f অফ এক্স সমান তোমার এই cos x, তো এখন আমরা যদি f অফ মাইনাস এক্স বসাই তাহলে আমরা এখানে কি পাবো, cos অফ মাইনাস এক্স। এখন কিন্তু আমরা এসএসসি লেভেল থেকে জানি যে cos অফ মাইনাস এক্স সমান হয়ে গেল কি cos x, আর এটাই হয়ে গেল আমাদের কি হলো fx। অর্থাৎ f অফ মাইনাস এক্স সমান আমরা কি পেলাম, fx পাইলাম। যেহেতু f অফ মাইনাস এক্স সমান আমরা fx পাইলাম, অতএব আমরা বলতে পারবো যে cos x একটি কি ফাংশন, ইভেন ফাংশন, ইভেন ফাংশন। তো অনুরূপভাবে আমি যদি লিখি যে f অফ x সমান দেখো sec x, তাহলে আমরা এখানে x এর পরিবর্তে মাইনাস এক্স বসাই, sec অফ মাইনাস এক্স সমান sec x, কারণ আমরা জানি sec অফ মাইনাস এক্স সমান কি sec x, ওই একই ঘটনা। সুতরাং আমরা বলতেই পারি, সুতরাং কি sec x একটি কি ফাংশন, ইভেন বা যুগ্ম ফাংশন।
তো এরপরে আসো আমরা দেখব যে এই অড ফাংশন অড ফাংশন আমরা বলতে কি বুঝি? অড ফাংশন হলো আমরা যদি এফ অফ মাইনাস এক্স সমান কি মাইনাস কি এফ এক্স পাই, তাহলেই সেটাকে আমরা কি বলবো? অড ফাংশন বলবো। তো এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে এফ অফ এক্স সমান যদি আমার হয় কথার কথা সাইন এক্সই মনে করলাম এটা, তো আমরা যদি এখানে এফ অফ মাইনাস এক্স বসাই তাহলে হবে সাইন অফ কি মাইনাস এক্স, সাইন অফ মাইনাস এক্স মানে হলো মাইনাস কি সাইন এক্স সমান সমান মাইনাস এই সাইন এক্সের মান কিন্তু এফ এক্স বসাই দিলাম, অর্থাৎ এফ অফ মাইনাস এক্স সমান কি পেলাম? এফ এক্স পাইলাম। এই জন্য আমরা বলবো সুতরাং সাইন এক্স একটি কি অড ফাংশন। একইভাবে দেখো আমরা এইখানে কস থিটা এবং সেক থিটা এই দুইটা ফাংশনকে আমরা বলবো ইভেন ফাংশন, কারণ এই ক্ষেত্রে এফ অফ মাইনাস এক্স সমান কি এফ এক্স এই শর্তটা সে মানে, এই জন্যই এই দুইটা হবে কি, এই দুইটা হবে আমাদের কি ইভেন ফাংশন, EVEN ইভেন ফাংশন। আবার দেখো বাকি যে চারটা ফাংশন থাকলো ত্রিকোণমিতির, এই চারটা ফাংশনকে আমরা বলবো কি অড ফাংশন, কারণ এই চারটা ফাংশনের ক্ষেত্রেই এফ অফ মাইনাস এক্স সমান কি মাইনাস এফ এক্স হয়, কারণ আমরা জানি যে টেন অফ মাইনাস থিটা, যদি এখানে দেখো এই দেখো টেন অফ মাইনাস থিটা সমান কি হয় মাইনাস কি টেন থিটা, এই জন্য এটা কি ফাংশন অড ফাংশন। এখন দেখো আমরা আরও কয়েকটি উদাহরণ দেখি, যে আমরা যদি লিখি যে এফ এক্স সমান সাইন স্কোয়ার এক্স, এই ফাংশনটি আমাদের কি ফাংশন আমরা একটু নির্ণয় করব। তো এখানে আমরা এফ অফ মাইনাস এক্স যদি বসাই তাহলে হবে সাইন কি মাইনাস এক্স এই হোল স্কোয়ার। এখন জানো সাইন অফ মাইনাস এক্স দ্যাট ইজ কি মাইনাস সাইন এক্স এর উপরে হোল স্কোয়ার, তার মানে হয়ে গেল আমাদের কি সাইন স্কোয়ার এক্স, যেটাকে আমরা বলতে পারি কি এফ অফ এক্স আমরা বলতে পারি। তার মানে আমরা বলতে পারলাম যে এফ এক্স সমান সাইন স্কোয়ার এক্স, এটি একটি কি ফাংশন? অবশ্যই ইভেন ফাংশন। এই দেখো এই সাইন এক্স, এই সাইন এক্স কিন্তু ছিল কি ফাংশন? অড ফাংশন, অড ছিল, অড ফাংশন ছিল। কিন্তু যখনই আমরা এটাকে কি করলাম স্কোয়ার করলাম, সেটা কিন্তু আমাদের কি হয়ে গেল ইভেন ফাংশনে রূপান্তর হয়ে গেল। তো একইভাবে আমি যদি এখানে সাইন টু দি পাওয়ার 4 দেই, সাইন টু দি পাওয়ার 4x, সাইন টু দি পাওয়ার 6x, হ্যাঁ ইত্যাদি, এভাবে আমরা সাইন এক্সের পাওয়ার যতই আমরা জোর পাওয়ার দিব ইত্যাদি, সেই ক্ষেত্রে আমাদের এই সবগুলি সাইন এক্সের জোর পাওয়ার থাকলে সবগুলি ফাংশনে আমাদের কি হবে বলো? এই সবগুলি ফাংশনে আমাদের কি হবে? ইভেন হয়ে যাবে, ইভেন ফাংশনে রূপান্তর হবে, ইভেন ফাংশন। আচ্ছা, এবার আসো আমরা যদি এভাবে একটু লিখি যে এই এফ এক্স সমান যদি আমরা দেই যে মোড অফ সাইন এক্স, মডুলার যদি দেই, দেখি আমাদের ঘটনাগুলি কি ঘটে। মাইনাস এক্স সমান সাইন অফ কি মাইনাস এক্স, এই তো এখন দেখো সাইন অফ মাইনাস এক্স মানে মাইনাস কি সাইন কি এক্স, এই তো এখন আমরা বাস্তব সংখ্যার মাঝে জানি বাস্তব সংখ্যা হতে যে মোড অফ মাইনাস এ
যে কথা, মোড অফ এ কি একই কথা, অর্থাৎ মডুলাসের কারণে এই মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তার মানে এটাকে আমরা লিখতে পারবো মোড অফ কি সাইন এক্স, এই মোড অফ কি লিখলাম সাইন এক্স, এ হয়ে গেল। এখন এটাকে আমরা লিখতে পারবো কি এফ অফ কি এক্স, অর্থাৎ সাইন এক্স একটি কি ফাংশন ছিল, অড ফাংশন ছিল, কিন্তু যখন এটাকে আমরা মডুলাস করলাম সেটা আমাদের কি ফাংশনে রূপান্তর হয়ে গেল, ইভেন ফাংশন রূপান্তর হয়ে গেল। সুতরাং মোড অফ সাইন এক্স একটি কি ফাংশন হবে, ইভেন ফাংশন। এটা একটা ইভেন ফাংশন হয়ে গেল। তো এখন যদি আমরা এরকম লিখি যে দেখো যে এফ এক্স সমান কস বা এফ এক্স সমান যদি আমরা সাইন কিউব এক্স করি, তাহলে আমরা যদি বের করি যে এফ অফ মাইনাস এক্স সমান কি সাইন অফ মাইনাস এক্স, টোটালটার উপরে দিবা কি কিউব, তার মানে এটা হবে মাইনাস কি সাইন এক্স তার উপরে কিউব, তার মানে মাইনাস কি সাইন কিউব এক্স, অর্থাৎ মাইনাস কি এফ অফ এক্স। তার মানে আমরা বলতে পারি সুতরাং সাইন কিউব এক্স একটি কি ফাংশন, অড ফাংশন, ও ডবল ডি অড ফাংশন, অড ফাংশন। এখন দেখো সাইন এক্স নিজেই হলো অড ফাংশন, তাকে যদি আমরা ঘন করি তাহলেও সেটা কি হয়, অড ফাংশন। অর্থাৎ আমরা বলতে পারি যে সাইন এক্সের পাওয়ার যদি বেজোড় করি তাহলে আমাদের কি হবে, সাইন এক্সের পাওয়ার যখন বেজোড় থাকবে তখন সেই ফাংশনটি অবশ্যই কি ফাংশন হবে, অড ফাংশন হবে। সাইন এক্স একটি কি ফাংশন, অড ফাংশন। এর পাওয়ার যদি আমরা জোর দেই তাহলে সেই অড ফাংশনটি কি ইভেন ফাংশনে রূপান্তর হয়ে যায়। আবার সাইন এক্স একটি ইভেন ফাংশন, এর পাওয়ার যদি আমরা কি করি বেজোড় সংখ্যা দেই তাহলে সেটা অড ফাংশন, এই অড ফাংশনই থেকে যায়। এবার দেখো এই ছয়টি ত্রিকোণমিতিক ফাংশনের মাঝে আমরা একটু দেখব যে কোনগুলি মূল বিন্দু দিয়ে যায় আর কোনগুলি মূল বিন্দু দিয়ে যায় না। তো এখন মূল বিন্দু মানে কি, মূল বিন্দু মানে হলো জিরো আর কি জিরো, তার মানে এক্স এর মান যদি আমরা জিরো দেই তার মানে আমরা ওয়াই এর মান কি পাবো, জিরো পাবো। ওয়াই মানে আমরা জানি ফাংশন, জিরো পাবো। আমরা দেখি যে আমরা যদি এফ এক্স সমান ধরি সাইন এক্স, তাই না, তাহলে এক্স এর মান যদি আমরা জিরো বসাই তাহলে হয়ে গেল সাইন জিরো মানে কি জিরো। অতএব সাইন এক্স কি মূল বিন্দু দিয়ে যায়, অর্থাৎ সে মূল বিন্দু দ্বারা কি হয়, সিদ্ধ হয়। তো অনুরূপভাবে আমি যদি লিখি যে এফ অফ এক্স সমান টেন এক্স, দেখো এক্সের পরিবর্তে জিরো বসাও, তার মানে টেন জিরো মানে কি জিরো, অর্থাৎ তাহলে আমরা বলতে পারলাম যে কে মূল বিন্দু দেওয়া যাবে সাইন এক্স এবং টেন এক্স। এখন দেখি বাকিগুলি যায় কিনা। তা আমি যদি লিখি এখান থেকে লিখি যে এফ অফ এক্স সমান কি কট কি এক্স, এই সুতরাং এফ অফ জিরো সমান কি কট কি জিরো, কট জিরোর মান কিন্তু জিরো না, কারণ কট মানে 1/10, 10 মানে জিরো, তাহলে 1/0, এটা হবে 1 কি হবে জিরো হবে, এটা জিরো হইল না। তার মানে আমরা বলতে পারবো কট এক্স মূল বিন্দু দিয়ে যায় না। এখানে যদি জিরো পাইতাম আনসারটা তাহলে বলতাম সে মূল বিন্দু দিয়ে যায়। এবার আসো এফ এক্স সমান যদি আমরা কজ এক্স ধরি, সুতরাং এফ অফ জিরো সমান কি কজ জিরোর মান কিন্তু 1, অর্থাৎ এটাও মূল বিন্দু দেওয়া যাবে না। এরপরে যদি আমরা বলি যে এফ অফ এক্স সমান কি সেক এক্স, সুতরাং এফ অফ জিরো সমান কি সেক জিরো, তার মানে কি সেক জিরোর মান 1। তাহলে আমরা বলতে পারলাম সেক এক্সটাও মূল বিন্দুগামী না। অনুরূপভাবে কোসেক এক্স আমরা যদি এখানে ধরে ফেলি যে এফ এক্স সমান কি
কোসেক এক্স। সুতরাং এফ অফ 0 সমান কি কোসেক 0। এখন দেখো কোসেক 0 মানে কি 1 বাই কি সাইন 0। তো সাইন 0 মানে তো 0, তাহলে 1 বাই কি 0। অর্থাৎ এটাও আমরা মূলবিন্দু এই কোসেক এক্স ফাংশনটি মূলবিন্দু দিয়ে যায় না। তো ফাইনালি আমরা বলতে পারি যে সাইন এক্স এবং টেন এক্স এই দুইটাই শুধুমাত্র কি মূলবিন্দুগামী ফাংশন, এরা মূল বিন্দুগামী। আর বাকি যে 4টা ত্রিকোণমিতিক ফাংশন আছে এই 4টা মূল বিন্দু দিয়ে কি করবে না, যাবে না। এবার দেখো আমরা এই 6টি ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো সাইন থিটা আর হলো তোমার কস থিটা, এই দুইটার আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তো এখানে এই আমরা এক্স দিয়েও চিন্তা করতে পারি, এক্স দিলাম। আমরা যদি লিখি যে এফ এক্স সমান কি সাইন এক্স, আর এইখানে লিখব এফ এক্স সমান কি কস এক্স। এখন ডোমেন বলতে আমরা আসলে কি বুঝি? ডোমেনের ব্যাপারটা মূলত আমরা ফাংশন যে অধ্যায়টি আছে 8ম অধ্যায় প্রথম পত্রের, সেখানে আমরা বিস্তারিত ডোমেন নিয়ে আলোচনা করব। আপাতত আমাদের সাইন এক্স এবং কজ এক্স বা 6টি ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন বের করার জন্যে যে সংজ্ঞাটা লাগবে সেই আপাতত সংজ্ঞাটা আমরা দিতেছি, বিস্তারিত এখানে আমরা আলোচনা করতেছি না। ডোমেন হলো কোনো একটি ফাংশনে এক্সের যে সকল মানের জন্যে এক্স বা থিটা হলে থিটা, যে সকল মানের জন্যে ওয়াই বা ফাংশনের মান পাওয়া যাবে এক্স বা থিটার, ওই সকল মানকেই আমরা কি বলবো, ডোমেন বলবো। অর্থাৎ এক্সের যে সকল মানের জন্যে ফাংশনের মান পাওয়া যাবে না, এক্সের ওই সকল মানকে আমরা ডোমেন বলতে পারবো না। সিম্পল একটা এক্সাম্পল দেখো, যে এফ এক্স সমান 1 বাই এক্স মাইনাস 1। আমরা যদি এক্সের মান 1 বসাই তাহলে 1 বাই কী হবে, 0 হবে। দেখো এই যে এক্স মাইনাস 1 ফাংশনটি, এই ফাংশনের মাঝে এক্সের মান যখন আমরা 1 বসাইলাম, এক্সের মান 1 বসানোর ফলে এফ এক্স বা ফাংশনের মান কিন্তু আমরা নির্দিষ্ট কোনো সংখ্যা আমরা পাইলাম না। সেই জন্যই এই ফাংশনের ডোমেন কি হবে, ডোমেন হবে সমস্ত কি বলো বাস্তব সংখ্যা থেকে আমাদের বাদ যাবে শুধু 1, কারণ আমরা এক্সের মান 1 নিতে পারবো না, কারণ 1 বসালে এর মান পাওয়া যায় না। আর দুনিয়ার যে কোনো সংখ্যায় বাস্তব সংখ্যা বসালে এর মান পাওয়া যাবে। তো এই হলো মোটামুটি ডোমেনের সংজ্ঞা। আর রেঞ্জ কাকে বলে? রেঞ্জ হলো যে ডোমেনের যে সদস্যগুলি থাকবে, এই সদস্যগুলি যখন আমি ফাংশনে বসাবো, বসানোর পর ফাংশনের যে মানগুলি তুমি পাবা সেগুলিকে আমরা বলবো কি রেঞ্জ বলবো। অর্থাৎ রেঞ্জ বের করার জন্য কিন্তু মন গড়া মান বসালে হবে না, অবশ্যই ডোমেনটাই আমাদের ফাংশনে বসাইতে হবে। অর্থাৎ ডোমেনের যে মানগুলি আছে সেই মানগুলি আমরা কোথায় বসাবো, ফাংশনে বসাবো, এবং এই ফাংশনের যে মানগুলি আমরা পাবো সেগুলিকে আমরা কি বলবো, রেঞ্জ বলবো। তো এখন এখানে খুবই সিম্পল ব্যাপার, যে এই যে এখানে যে এক্স, এখানে এমন কোনো সংখ্যা নাই যে এখানে দিলে যে এর মান পাওয়া যাবে না। এক্সের যে কোনো বাস্তব মানই এখানে দাও, সাইন এক্স এবং কজ এক্সের মান কি পাওয়া যাবে। অতএব এইখানে আমাদের আর আলোচনার কিছু নাই। সুতরাং আমরা লিখতে পারবো যে সাইন এক্স এবং কি কজ এক্স এর ডোমেন সমস্ত কি বাস্তব সংখ্যা। এই সাইন এক্স কজ এক্সের ডোমেন হইল সমস্ত কি বাস্তব সংখ্যা, কারণ এখানে সমস্ত বাস্তব সংখ্যা বসালে এদের মান পাওয়া যায়। অসংজ্ঞায়িত বা অনির্ণয়ক এরকম কোনো আকার এখানে আসে না। তো এই যে সমস্ত বাস্তব সংখ্যা, এটাকে আমরা ব্র্যাকেটের মাধ্যমেও প্রকাশ করতে পারি, কারণ আমরা যদি শিখি যে সাইন এক্সের ডোমেন কত, আর এখন আন্নাতে যদি এরকম দেয়, এই জন্য আমাদের এটাও শিখতে হবে। এই
মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তোমরা জানো যে ইনফিনিটির সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, এখানেও কি দিতে হয়, ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। অর্থাৎ এটাকে আমরা এই সংখ্যা রেখাও দেখাইতে পারি, এটা হলো কি মাইনাস ইনফিনিটি আর এটা হলো কি প্লাস ইনফিনিটি। এই এবার আসো এই সাইন এক্স কজ এক্স এর এখানে দিয়ে আমরা কি ডোমেন। এবার আমরা পড়ব সাইন এক্স এবং কজ এক্স এর রেঞ্জ। রেঞ্জ মানে আমরা আগেই বললাম যে ফাংশনের যে মানগুলি তুমি পাবা সেটাকে আমরা কি বলবো, রেঞ্জ বলবো। এখন দেখো আমরা একটা সূত্র জানি, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান কি 1, এটা আমরা জানি। তো এখান থেকে আমরা ইজিলি ব্যাখ্যা করতে পারি, আরও বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করা যাবে যে সাইন স্কোয়ার এক্স এবং কস স্কোয়ার এক্স, অর্থাৎ এই সাইন স্কোয়ার এক্স অবশ্যই ধনাত্মক যেহেতু স্কোয়ার, কস স্কোয়ার এক্স অবশ্যই ধনাত্মক। এই দুইটা ধনাত্মক সংখ্যার যোগফল যেহেতু 1, তাহলে তুমি নিশ্চিতভাবে বলতে পারো সাইন এবং কস এক্সের কোনোটি 1-এর বেশি হইতে পারবে না। হ্যাঁ, 1 হইতে পারবে, যে 1 হইতে পারবে। দেখো যে 1 সমান যদি আমি π/2 দেই, তাহলে সাইন π/2 এর মান কিন্তু 1। ওই সময় আবার কস এক্স কস π/2টা কিন্তু 0 হয়ে যাবে। এক্সের মান π/2 দিলে যে সাইন এক্স, দেখো সাইন এক্স সমান সাইন কি π/2, তার মানে কি পাইলাম 1 পাইলাম। আবার কজ এক্স সমান দেখো কজ অফ π/2, দ্যাট ইজ কি 0 পাইলাম। তার মানে সাইন স্কোয়ার করো 1 আর কস স্কোয়ার করো 0, অর্থাৎ আমরা এক্সের মান আমরা যখন π/2 দিলাম দেখলাম একটা সর্বোচ্চ হলো, আরেকটা কি হয়ে গেলো 0 হয়ে গেলো, 0 হইতে বাধ্য। এই তা আবার আমরা এটাও বলতে পারি যে এইভাবেও উল্টাটাও আমরা দেখাইতে পারি যে এখন 1 সমান যদি 0 হয়, 0 হলে সাইন কি সাইন 0 সমান কিন্তু 0 আর কস 0 সমান কি 1। তো এখন এই দুইটাকে যদি বর্গ করে যোগ করি, 1কে কোনোভাবেই সে অতিক্রম করতে পারবে না। এই জন্য আমরা বলবো সাইন স্কোয়ার এক্স এবং কস স্কোয়ার এক্স দুইটার বর্গের যোগফল, সাইন স্কোয়ার এক্স এবং কস স্কোয়ার এক্স এই দুইটার যোগফল যেহেতু 1, সেজন্যই সাইন এক্স এবং কস এক্সের মান 1-এর চেয়ে বেশি হবে না। কারণ সাইন এক্সের মান যদি 1-এর চেয়ে বেশি দাও, কথা 2 দাও সাইন এক্সের মান, তো 2কে যদি বর্গ করি তাহলে 4 হবে, কিন্তু 4 কিন্তু এই 4 কিন্তু আমার তো এখানে 1 বানাইতে হবে। তো 4 থেকে যদি আমি 1 বানাইতে চাই তাহলে এই অংশটা বিয়োগ করতে হবে, কিন্তু কস স্কোয়ার এক্স তো কোনো সময় বিয়োগ হবে না, কারণ এটা পজিটিভ স্কোয়ার যেহেতু। অতএব সাইন এক্স এবং কজ এক্সের মান নিশ্চিতভাবে তুমি বলতে পারো যে 1-এর বেশি হইতে পারে না, 1ও হইতে পারে, কারণ সাইন এক্সের মান 1 হলে সেই ক্ষেত্রে কজ এক্সের মান 0 হয় এবং দুইটার বর্গের যোগফল কি 1 ঠিক থাকে। এই জন্য আমরা ফাইনালি বলবো সুতরাং সাইন এক্স কজ এক্স এর কি রেঞ্জ, এই রেঞ্জ হবে যে যেহেতু 1 অপেক্ষা কি হবে না, ক্রস করতে পারবে না, তো একইভাবে -1 অপেক্ষাও ক্রস করার কোনো সুযোগ নাই। এই দেখো এটা যদি 1 হয় আর এটা যদি কি -1 হয়, এই যেমন এই সাইন এক্স বা কজ এক্সের মান যদি 1 দাও, তাহলে আমাদের একটা যদি 1 দাও, এই 1 দিলে অপরটা 0 হয়। দেখো এই যে 1 দিলে অপরটা কী হয়ে গেলো 0 হয়ে গেল। এছাড়া সাইন এক্সের মান 1-এর চেয়ে বেশি দিতে পারবে না, সাইন এক্স কজ এক্সের মান 1-এর চেয়ে বেশি দেওয়া কোনোভাবেই সম্ভব না। তো অনুরূপভাবে মাইনাস সাইন এক্সের মান যদি -1 দেই, হ্যাঁ -1 দিতে পারবা, কিন্তু -1-এর ক্রস করতে তুমি পারবে না, কারণ -1কে যদি বর্গ করো তাহলে এর মান কী হবে 1 হবে, 1 হইতেই পারে, সেক্ষেত্রে কস স্কোয়ার এক্সের মান 0 হবে। আবার আমি যদি সাইন এক্সের মান -2 দেই, কথার কথা -2 যদি ব্যবহার করো, -2 দাও, তাহলে এটা কিন্তু 4 হয়ে যাবে, যে কারণে এই সমীকরণটা সে কী করবে না, সিদ্ধ করবে না। আবার দেখো এই
1ও পাবা -1ও পাবা এবং ভিতরে সমস্ত মানই তুমি পাইতে পারবা, কারণ এদিকেও পাওয়া যাবে না এদিকেও পাওয়া যাবে না, ভিতরের সমস্ত মানই তুমি এখানে পাবা। ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল দেবা, ভিন্ন ভিন্ন যেটা সাইন এক্সের এখানে x/π/2 যদি তুমি 30 দাও 60 দাও যে কোনো মান দাও, ক্যালকুলেটরের সাথে ব্যবহার করে দেখবা যে এর মানটা অবশ্যই এর মাঝেই কি সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ -1 এবং 1কে সে ক্রস করতে পারবে না। সাইন এক্স এবং কজ এক্সের রেঞ্জ হবে কি -1 থেকে কি 1, যেহেতু -1 এবং 1 উভয়টি আছে এই জন্য আমরা এখানে কি ব্র্যাকেট দেবো, থার্ড ব্র্যাকেট দেবো। এটা আমাদের ব্যবধি থেকে আমরা এগুলি জানি। তো এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারবো যে সাইন এক্সের রেঞ্জটা হলো এই সাইন এক্স গ্রেটার ইকুয়াল কি -1 লেস অর ইকুয়াল কি 1। তো অনুরূপভাবে আমি কজ এক্স লিখব -1 লেস অর ইকুয়াল cos x লেস অর ইকুয়াল কি হবে 1 হবে। আমরা এখন পড়ব যে এই tan x এবং কি sec x এর আমরা ডোমেন পড়ব। এখন তুমি বলতে পারো tan এর সাথে আমি কেন sec নিলাম, এটার একটা কারণ আছে। দেখো এই আমরা জানি যে tan x সমান হলো তোমার sin x বাই কি cos x, আবার sec x সমান হলো 1 বাই কি cos x। এখন আমরা ডোমেনের সংজ্ঞা থেকে জানলাম যে ডোমেনের মাঝে এমন সদস্য থাকতে পারবে না যে ওই এমন সদস্য থাকতে পারবে না যাদের জন্যে ফাংশনের মান পাওয়া যাবে না। তো এখন এই tan x যেহেতু ডিপেন্ড করতেছে sin x বাই cos x এর উপর, তা আমরা যদি cos x এর মান আমাদের 0 এমন একটা x এর মান বসাইলাম যে কারণে cos x টা আমাদের কি হয়ে গেল 0 হয়ে গেল, তাহলে কিন্তু আমরা tan x এর মান পাবো না। এজন্য আমাদের খুঁজে বের করতে হবে যে tan x এর জন্য cos x এর মান 0 কোন মানের জন্য cos x এর মান 0 হয়, এটা আমাদের বের করতে হবে এবং বের করে x এর যে সকল মানের জন্য cos x এর মানটা 0 হবে ওই মানগুলি আমরা কি করব ডোমেন থেকে বাদ দিয়ে দিব, কারণ cos x 0 হইলেই tan x এর মান পাওয়া যাবে না। তার মানে x এর যে সকল মানের জন্য cos x এর মান 0 হয় x এর ওই সকল মানের জন্য tan x এর মান আমরা পাবো না। তো একইভাবে যে x এর যে সকল মানের জন্য cos x এর মান 0 হবে x এর ওই সকল মানের জন্যই আমরা sec x এর মান পাবো না। তা আমরা একটু আলোচনা করি যে এই cos x সমান যদি 0 ধরলাম 0, কারণ আমরা জানি যে cos x এর মান 0 ধরা যাবে না, 0 ধরে আমরা দেখব যে x এর মান আমরা কি পাইতে পারি। তো এখন এই cos x সমান 0 হলে তোমরা জানো যে এই cos x বা cos থিটার মান 0 হয় 90 ডিগ্রির জন্য, কিংবা বেজোড় সংখ্যক 90, যত বেজোড় সংখ্যক 90 দিবা সেই ক্ষেত্রে cos x এর মান কি হবে 0 হবে। এটা তুমি টেস্ট করে দেখতে পারো, 90 ডিগ্রি দাও 0 হবে, 270 দাও 0 হবে, cos যদি 5 × 90 দাও তাহলেও আমাদের এটা কি হবে cos কি 45 এত ডিগ্রি, এটাও আমাদের কি হবে 0 হবে। তো এই জন্য আমরা বলবো যে cos x এর মান 0 হলে x এর মান হবে বেজোড় সংখ্যক 90, মানে 2n + 1 π/কি 2। এখানে অবশ্যই nটা কি সংখ্যা পূর্ণ সংখ্যা। তো এই যে সূত্রগুলি এটা তো আমরা একটু মৌখিকভাবে বলে ফেললাম, এটা আমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের এই ত্রিকোণমিতির যে অধ্যায়টি আছে 7.2 সেখানে এই সূত্রটি লাগবে এবং সেখানে আমরা এই সূত্রের প্রতিপাদন দেখতে পারবো। তা আমরা এখান থেকে বের করলাম যে x এর মান যদি cos x এর মান যদি 0 হয় তাহলে x এর মান হবে এটা, অর্থাৎ বেজোড় সংখ্যক 90 মানে 2n + 1, যেহেতু এটা বেজোড় সংখ্যা 2n + 1 বেজোড় সংখ্যা, তাহলে এর সাথে π/2 দিলাম, তার মানে 2n + 1 π/2 এর জন্য cos x এর মান 0 হয়। তার মানে আমরা ডোমেন এছাড়া এই যে 2n + 1 π/2 এই আকারের মানে মান ছাড়া অন্য যে কোনো মান তুমি দাও তাহলে tan x এর মান তুমি কি পাবা।
সেই জন্য আমরা বলবো যে এই সুতরাং tan x আর কি sec x, যেহেতু একই জিনিস একই হবে, tan x এবং sec x এর ডোমেনটা হবে সমস্ত বাস্তব সংখ্যা হবে, সমস্ত বাস্তব সংখ্যা হবে। শুধুমাত্র বাদ যাবে কোনটা, এই মানটা, কারণ এই মানের জন্য cos 0 হয়ে যায়, যার কারণে tan এর মান আমরা পাবো না। তো এটা যেহেতু সেট, এটাকে আমরা সেট আকারে বিয়োগ করতে হবে। 2n + q1 π/2 n বিলংস টু কি z। এই তাহলে আমরা tan x এবং sec x এর কি পেয়ে ফেললাম, ডোমেন পেয়ে ফেললাম। তো এখন আমরা পড়ব এই cot x আর হলো তোমার sec x, না cosec x, x তো আমরা বের করলাম, cosec কি x। এই এখন এই cot x মানে কি, cot x মানে হলো cos x বাই কি sin x। এখন আরেকটা হলো আমাদের cosec কি x, cosec মানে 1 বাই কি sin x। এখানে যেমন cos x এর মান 0 ধরলে x এর যে মান পাবা সেই x এর মানগুলোর জন্য tan এর মান পাবা না। তো একইভাবে এখানেও যদি আমরা sin x এর মান যদি আমরা 0 ধরি, sin x এর মান যদি আমরা এখানে 0 ধরি, তাহলে আমরা বলতে পারবো যে sin x সমান 0, x এর কোন মানের জন্য sin x এর মান 0 হয়, তোমরা অনেকেই হয়তো জানবা পায়ের জন্য 0 হয়, দেখবা 2 পায়ের জন্য 3 পাই 4 পাই, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে x সমান কি n পাই, অর্থাৎ n এর মান যে কোনো পূর্ণসংখ্যা। এটাও আমাদের দ্বিতীয় পত্রের ত্রিকোণমিতিতে এটা আছে, সেখানে আমরা প্রমাণ দেখে নিব। এখন দেখো sin x এর মান 0 হবে n পায়ের জন্য, তার মানে n পায়ের জন্য আমরা cot x এবং কি cosec x এর মান পাবো না। সেজন্য cot x এবং cosec x এর ডোমেন থেকে আমাদের n পাই অংশটা কি করতে হবে, বাদ দিতে হবে। এই সুতরাং cot x আর কি cosec x এর ডোমেন অবশ্যই সমস্ত কি বাস্তব সংখ্যা। এখান থেকে বাদ যাবে কি n পাই, কেন n পাই বাদ যাবে, কারণ n পাইয়ের জন্য sin x 0 হবে, আর নিচে 0 হইলে cot x এবং cosec x এর মান আমরা পাবো না। তো এই হয়ে গেল আমাদের 6টা ত্রিকোণমিতিক ফাংশনের কি ডোমেন, এবং আমরা sin x এবং cos x এর কি ডোমেন এবং রেঞ্জ দুইটাই পড়ে ফেলছি। আর আমাদের এখন বাকি থাকলো যে এই যে 4টা ত্রিকোণমিতিক ফাংশন, এই 4টা ত্রিকোণমিতিক ফাংশনের রেঞ্জ বাকি থাকলো। ইনশাল্লাহ আমরা আগামী দিন এই 4টা ত্রিকোণমিতিক ফাংশনের রেঞ্জ নিয়ে আলোচনা করব, এবং অন্যান্য বাকি যে অংশগুলি থাকবে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।